স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ইফাইম রহমান। সাদা বলে পারফর্ম করে চলেছেন আর লাল বলে নিজেকে প্রস্তুত রাখছেন। একবার হলেও টেস্ট ক্রিকেটে খেলতে চান ভারতীয় স্পিনার নাসুম আহমেদ। মাঠের বাইরে বাজে সময়টা চান ভুলে যেতে। নাসুমের সব ফোকাস ক্রিকেট নিয়ে। নাইয়ান বি জোসেফের রিপোর্ট। বুলার কত যে বাজারে এই কাজটা করছে খুব খারাপ করছে। সমাধান কি কিছুটা হয়েছে? হবে বলে মনে হয় না। আমি সবসময় কিন্তু নতুন বলটা হাতে নিতে আমার খুব লাল বলে নতুন বল পছন্দ, আমার নতুন বল হাতে আমার খুব ভালো লাগে। তো কোচ কি করলো, আমার হাতে একটা বল দেখাইলো, বললো এটা লাল বল। আমাদের প্রধান আর কি হেড কোচ, হ্যাঁ। তো ওই বলটা দেখায় বললো যে এটা লাল বল, সাদা বল না, ওইভাবে বোলিং করলো। সবশেষ যেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শারজায় সিরিজটা জিতেছিল, সেখানে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। তার আগে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা আফগানিস্তানের বিপক্ষে ছিল, সেখানে ম্যাচ সেরা হয়েছিলেন। আবার ব্যাট হাতেও কিন্তু দারুণ ভূমিকা রাখছেন। নাসুম আহমেদকে পেয়েছে একটা লম্বা সময় পর, আসলে আপনাকে খেলা যোগে পেলাম নাসুম। সময়টা কেমন যাচ্ছে যদি একটু বলতেন, কারণ আপনাকে দেখলাম লাল বলে এই সময়টায় আবার অনুশীলন করছেন। মানে হোয়াইট বল বাদ দিয়ে লাল বলে ফোকাস দেওয়ার কারণটা কি? আসলে ফোকাস না, দেখেন আমার প্র্যাকটিস করা দরকার, আমি প্র্যাকটিস করতেছি। লাল বল সাদা বল এটা কোনো ইয়া না, আসলে আমার বোলিং করাটা জরুরি, আমি বোলিং করে নিচ্ছি। যখন লাল বলের কথাটা বললেন, একটু জিজ্ঞেস করি লাল বল নিয়ে আপনার প্ল্যানিংটা কি? আপনি তো আসলে ন্যাশনালে ভালো করেন, বা আমি এখন টি-20 ওয়ানডে খেলতেছি। তো লাল সবারই ড্রিম থাকে টেস্ট ক্রিকেট খেলার, মানে সবারই থাকে যে টেস্ট ক্রিকেট খেলবে। আমারও ড্রিম আছে, আর বিশেষ করে আমার কোচেরও চাওয়া যে উনি আমাকে একবার হলো লাল বলে দেখতে চায়। বাট ওই সুযোগটা কবে আসবে আমি জানি না, বাট ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, যখন সুযোগ আসে তখনই খেলবো। ওয়ারিড হওয়ার কিছু নেই। বাট আপনি যখন এই যে লাল বলে প্র্যাকটিস করলেন, হাসান মুরাদের তো অভিষেক হয়েই গেল আসলে, আপনিও নিশ্চয়ই সেই স্বপ্নে বিভোর আছেন, কারণ সবারই আসলে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন থাকে, যেটা আপনি বলছিলেন। লাল বলে যখন আসলে এই যে বোলিং করেন নেটে কিংবা মানে কাজ করেন, কোচরা আসলে কিভাবে আপনাদেরকে মানে আপনাকে অ্যাটলিস্ট মানে অ্যাপ্রিশিয়েট করে বা কি বলে আসলে লাল বলে আপনার কি অবস্থা? আমি সবসময় কিন্তু নতুন বলটা হাতে নিতে আমার খুব লাল বলে নতুন বল পছন্দ, আমার নতুন বল হাতে আমার খুব ভালো লাগে। তো কোচ কি করলো, আমার হাতে একটা বল দেখাইলো, বললো এটা লাল বল। আমাদের প্রধান আর কি হেড কোচ, হ্যাঁ। তো ওই বলটা দেখায় বললো যে এটা লাল বল, সাদা বল না, ওইভাবে বোলিং করলো। তো আমার হাসি উঠে গেছে। তো আমি মনে করলাম আমার তো জায়গা একটাই, মানে বলতো ওইখানেই হ্যাঁ, ওই জায়গায় তো বলটা ফালাইতে হবে, ওই লেন্থেই তো ফালাইতে হবে। হয়তোবা সাদা বলে একটু ডিফারেন্ট জায়গায় আমার হিট করে, বাট ওইটা কি একটা জায়গায় যত বেশি মার্জিন বাড়ানো যায় তত ভালো হয়। তো আমার আসলে অনেক হাসি উঠছে, কারণ হাসি উঠছে এই কারণে, দেখেন আমি অলরেডি প্রায় 40-42-এর মতো আমি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ফেলছি। 2010-11 আমার টিম 150টার মতো উইকেট আছে, আমার রানও প্রায় 1000 মতো আছে। তো বিশ্বাস করেন ওইটা আমার সবচেয়ে মজার একটা মুহূর্ত ছিল। ঠিক এশিয়া কাপে যাওয়ার আগে আপনার সঙ্গে আমার ফোনে আলাপ হচ্ছিল, তো খারাপ সময় যাচ্ছিল তখন একটা, সবাই জানে আসলে সেটা কি, এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই। তারপর আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। ওই সময়টা যথেষ্ট খারাপ, মানে আপনার অভিব্যক্তি দেখেও বোঝা যাচ্ছে যে কি কঠিন সময়। ঠিক যখন বিমানে উঠবেন তার আগে এই বিতর্কগুলো তৈরি হয়েছিল। আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে নাহিয়ান ভাই, যদি আমি সুযোগ পাই, যদি টিমে আমাকে একাদশে রাখে, আমি 100% না, আমি 200% দিব, এবং আমি অতীতের সব পারফরমেন্সকে ছাড়িয়ে যেতে চাই। এবং প্রথম ম্যাচেই কিন্তু আপনি সুযোগ পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এশিয়া কাপে। জেদটা আসলে কি কাজ করছিল? আসলে ওইটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, চাইও না আমি এটা শুনতে, কোনো ইচ্ছাই নেই এটা নিয়ে কথা বলতে। বাট যে বা যারা এই কাজটা করছে খুব খারাপ করছে, আমি এটা নিয়ে এর বাইরে আর কিছু। আপনি আমাকে বলছিলেন যে আমি যখন থেকে বিমানে উঠবো আমি সব ভুলে যাব, এবং সেটাই আপনি করেছেন। বলতে পারি নাই, আমি খেলার মাঠে গিয়ে আমি বলছি, আমি বলতে পারি না, এটা ভুলার কথা না। সমাধান কি কিছুটা হয়েছে? হবে বলে মনে হয় না। গুনে গুনে 100 টেস্ট, এতটা পথ পাড়ি দেওয়ার পেছনে আছে অনেক সংগ্রাম, পাওয়া আর না পাওয়ার গল্প। নিজের 3 ডাবল সেঞ্চুরির দুটোই এসছে হোম অফ ক্রিকেট মিরপুরে।
দেশের জন্য প্রায় 2 দশকের ক্যারিয়ারে তার অবদানের স্বীকৃতি হিসেবে এই মাঠে মুশফিকুর রহিমের নামে একটা স্ট্যান্ড কি হতে পারে না? এই মাঠে খেলা 100তম টেস্টেও শতক হাঁকানো মুশি এইটুকু স্বীকৃতি তো পেতেই পারেন। খালিদ জামিলের রিপোর্ট। টাইগার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দুষ্টু চরিত্রকে সাকিব আল হাসানই তো একই সাথে তিনি সফলতম আর সবচেয়ে ডিসিপ্লিন ক্যারেক্টার, সেটা নিয়েও বিতর্কের অবকাশ নেই। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো এই ব্যক্তির মুখায়বব না দেখেও বলে দিতে পারবেন নামটা তার মুশফিকুর রহিম। ছবির গল্পটা আরেকটু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দেখা যাক। যে গল্পের শুরু শ্রীলঙ্কার গলে 2013, তারপরের দুটো মিরপুরে 2018 আর 2020। মুশফিকুর রহিমের গুনে গুনে 3টা ডাবল সেঞ্চুরি, এমন কিছু করতে পারেনি বাংলাদেশের আর কেউ। টাইগার টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছেই অবশ্য মাত্র 3 জনের। মুশির সাথে এই এলিট লিস্টে তামিম ইকবাল খান আর সাকিব আল হাসান। বাংলার 3 নক্ষত্র বললেও যেন সঠিক উপমাটা ব্যবহার করা হলো না। তবে গলে সেই 2013-তে যখন মিস্টার ডিপেন্ডেবল 200 রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন, তখনই যেন সবার টনক নড়ল, আমরাও পারি এমন কিছু। তারপর দুটো ডাবলস দিয়ে যেন সবাইকে ছাড়িয়ে যাওয়ার পণ করেছেন মুশি। এই মিরপুরের মাঠে তার টেস্ট ইনিংসের সংখ্যা 51। লাল বলে তার 6500-এর বেশি রানের মধ্যে এখানেই করেছেন 2000+। যদিও হোম অফ ক্রিকেটের উইকেটে রান না ওঠার বদনাম বরাবরই। 13 সেঞ্চুরির মধ্যে মুশি শেরে বাংলায় করেছেন 5টা। ঈর্ষণীয় 46 গড়ে 1.5 যুগের বেশি সময় ধরে রান তুলেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে এই যে এত কাণ্ড করে গেছেন, সেটা ক্ষণিকের ফ্লুক ছিল না মোটেও। ধারাবাহিকভাবে বাংলার মিডল অর্ডারে ভরসা জুগিয়ে গেছেন। যখন কেউ পারেনি দাঁড়াতে, নেমেছেন ত্রাতার ভূমিকায়। গুটি গুটি পায়ে যখন নেমেছেন 22 গজে, 16 কোটি চোখে বিশ্বাস ছিল ও পারবেই। তাই তো মিস্টার ডিপেন্ডেবল তকমাটা বরাবরই প্রাসঙ্গিক এবং সঙ্গত। সাদা পোশাকে লাল বলে এই যে রাজত্ব করে গেছেন প্রতিটা দিন, স্রেফ সাকিব, তামিম, রিয়াদ মাশরাফিদের সমসাময়িক ছিলেন বলেই হয়তো লাইমলাইটটা হয়েছে নড়বড়ে। তবে মুশফিকের ফোকাস তাতে নড়েনি কখনোই। মিরপুরে বাংলাদেশের হোম অফ ক্রিকেটে সেই লেজেন্ডারি মুশির 100তম টেস্ট। তার কীর্তি মাপার স্কেল হয়তো নেই, তবে স্বীকৃতি তো চাওয়া যেতেই পারে। এই মিরপুরের একটা স্ট্যান্ড তো হতেই পারে দেশের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরিয়ানের নামে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা স্ট্যান্ড, অরুণ জেটলিতে বিরাট কোহলি প্যাভিলিয়ন, কিংবা এমসিজিতে শেন ওয়ার্ন স্ট্যান্ড আছে। অস্ট্রেলিয়ান কিংবদন্তির প্রতি সম্মান জানিয়ে শ্রীলঙ্কার গলেও একটা স্ট্যান্ডের নামকরণ করা হয়। সিডনিতে ডন ব্র্যাডম্যান স্ট্যান্ড, একই মাঠে আছে ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার গেট। এমন অনেক নামই মিলবে সারা দুনিয়া জুড়ে। কোনো লিজেন্ডের স্মরণে পুরো স্টেডিয়ামের নামকরণও ক্রিকেট দুনিয়ায় বিরল ঘটনা নয় মোটেও। তাই 100তম টেস্টের এই বেলায় যারা মুশফিক ভক্ত আছেন, যারা জানেন এবং মানেন, তাকে সেই মিস্টার ডিপেন্ডেবল হিসেবেই দাবিটা তুলতেই পারেন। একটা মুশফিকুর রহিম স্ট্যান্ড হোক প্রাণের হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে। খালিদ জামিল, 71। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সব ক্রীড়া ফেডারেশনকে বিশেষ চিঠি পাঠালো জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসানের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, জাতীয় দলের কোনো খেলোয়াড় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না। ন্যাশনাল আইকন প্লেয়ারদের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা ক্রীড়াঙ্গনের সম্মান ক্ষুণ্ণ করবে, এমনটা জানানো হয়েছে চিঠিতে। এনএসসি মনে করছে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় দলের কিছু খেলোয়াড়কে পরোক্ষভাবে রাজনৈতিক প্রচারণার কাজে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে হামজা, জামাল ও সমিতদের ফেনীর সোনাগাজী, দাগনভূঞা এলাকার জন্য শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়। যদিও ভিডিওতে বিশেষ কোনো রাজনৈতিক বার্তা ছিল না, তবে ভিডিওতে ফেনী 3 আসনের প্রার্থীর ছবি ও প্রতীক দেখা যায়। এনএসসির স্পষ্ট নির্দেশনা, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণার জন্য জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহার করা যাবে না। মাত্র 24 ঘন্টার মধ্যে বদলে গেল বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর। মালয়েশিয়ান তেল গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান পেট্রোনাসকে সবার সামনে পরিচয় করিয়ে দেয় বাফুফে, কিন্তু পেট্রোনাস নিজেরাই বিজ্ঞপ্তি দিয়ে স্পন্সর হতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষোভে ফুঁসছে ফুটবল ফ্যানরা। বাফুফের পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন, কেন কি কারণে স্পন্সর পাল্টে গেল, সেই উত্তর থাকছে হাসান সজীবের রিপোর্টে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাফুফের। বাংলাদেশ ফুটবল লিগের নতুন লোগোর নকল, এমন অভিযোগ ফুটবল ফ্যানদের।
সেই আলোচনা শেষ হতে না হতে এবার নতুন বিতর্ক বিএফএল এর টাইটেল স্পন্সর পেট্রানোসের অস্বীকৃতি। হাস্যরসে পরিণত হয়েছে বাফুফে। 24 ঘন্টার মধ্যে পেট্রোনাসের জায়গায় আসে নতুন স্পন্সর। সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয় আগের সব পোস্ট। কিন্তু এই যে দেশের প্রায় 18 কোটি মানুষকে লজ্জায় ভাসালো বাফুফে, তার কি উচিত জবাব আছে? কেন পেট্রোনাস বিএফএল এর স্পন্সর নয় বলে দাবি করেছে? এর সঠিক স্পষ্ট কোনো উত্তর মেলেনি বাফুফের তরফ থেকে। অফিসিয়াল স্টেটমেন্টে তারা বলছে পেট্রোনাস এই মৌসুমে টাইটেল স্পন্সর হিসাবে অংশ নিচ্ছে না। সেই সাথে ইউনাইটেড গ্রুপ, ইউনাইটেড হেলথ কেয়ার এর নাম প্রস্তাব করায় বাফুফে ইতিবাচক অংশীদারিত্বকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। কিন্তু যদি পেট্রোনাস স্পন্সর হিসেবে অনুমোদন নাই দেয়, তবে কেন তাদের নাম প্রকাশ করলো বাফুফে? জানা গেছে মূলত বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর হিসাবে ইউনাইটেড গ্রুপ যুক্ত হয়ে পেট্রোনাসের কথা জানিয়েছিল বাফুফেকে এবং তাদের লোগো সরবরাহ করেছে। তবে পেট্রোনাস বিজ্ঞপ্তি দিয়ে স্পন্সর না করার ঘোষণা দেওয়ায় ইউনাইটেড গ্রুপ তাদেরই আরেক প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারকে যুক্ত করেছে, আর তাতে বিতর্ক তৈরি হয়েছে বলে দাবি বাফুফের। এখন দেখার পালা নতুন স্পন্সর কতদিন টেকে। হাসান সজীব, 71। বাফুফের চুক্তিতে থাকলেও অভিজ্ঞ ফুটবলারদের ক্যাম্পেই ডাকবেন না বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার। ব্রিটিশ কোচের ওপর কথা বলতে রাজি নয় বাফুফে ম্যানেজমেন্টও। সাবিনা খাতুন, মশুরা পারভিন, কৃষ্ণা রানী সরকারের মতো তারকা ফুটবলারদের বাইরে রেখে থাইল্যান্ডের কাছে 2 ম্যাচে 8 গোল হজম করা স্বাভাবিক ঘটনা হেড কোচের কাছে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ওদের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটা যখন শেষ হবে দেন আপনাকে আমি ফেডারেশনের সিদ্ধান্ত জানাবো। ঢাকায় শীতটা বোধহয় পড়েই গেছে, তারই ধাক্কায় গলা ভেঙেছে বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের। একই রকম ভাঙনের খেলা তার অধীনে থাকা বাংলাদেশ নারী দলের। বাফুফের এই কর্তার পাশেই বসে থাকা হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে সিনিয়র ফুটবলারদের একটা অংশ এখন পাকাপাকিভাবে দলের বাইরে, অথচ তারা এখনো ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ, তাই বেতনও পাচ্ছেন নিয়মিত। কিন্তু তাদের কি আর পিটারের ক্যাম্পে জায়গা হচ্ছে না? To answer your question, no. And I'm fed up of asking that question, so please don't ask it again. কঠিন কথা সহজেই বলে দিলেন হেড কোচ। যারা নারী দল থেকে ঝরে পড়েছেন বিদ্রোহের জেরে, তাদের কেউ জায়গা পাচ্ছেন না ন্যাশনাল ক্যাম্পে এবং এ নিয়ে ফার্দার কোনো কথা বলতেও চান না। হয়েছেও তাই, সোমবার যে বাফুফে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে সেখানে বিদ্রোহীদের কেউ নেই। এদিকে দলের অবস্থা খুব একটা যে ভালো তাও বলা যাচ্ছে না। কোচের হাইলাইন ডিফেন্সের সাথে মানিয়ে উঠতে পারছেন না ফুটবলাররা, স্পেশালি ডিফেন্ডাররা গোলমাল করে ফেলছেন বেশি। যেখানে চাইলেই কোচ হয়তো খেলাতে পারতেন ডিফেন্স লাইনে এক সময়ের অন্যতম ভরসা মাসুরাকে, কিন্তু সেটা যে হচ্ছে না তা তো কোচ বলেই দিয়েছেন। তাহলে সমাধান কোথায়? সামনে ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশ খেলবে র্যাঙ্কিংয়ে তুলনামূলক এগিয়ে থাকা মালয়েশিয়া আর আজারবাইজানের সাথে, আর এশিয়া কাপের মূল পর্ব তো আছেই। সেই সব প্রশ্ন উঠলে কোচ অবশ্য ফেদেছেন পুরনো গল্পই। আমরা সাউথ কোরিয়া কিংবা থাইল্যান্ডের লেভেলের নই, এটাই বাস্তব। তারা অনেক ওয়েল টিউনড এবং ওয়েল ফাইন্যান্সড। অবশ্যই চেষ্টা করব তাদের দুর্বলতা বের করে কাজে লাগাতে, কিন্তু বাস্তবতাও মেনে নিতে হবে। আমরা আসলে ভুগছি নারী লীগের অভাবে, তাই তো প্রতিবেশী ভুটানের উপরই নির্ভর করতে হয়, যেখানে নারী লীগটা নিয়মিত। নারী লীগের কথা তুলে বাফুফে ম্যানেজমেন্টের দুর্বলতায় হাত দিয়ে রাখলেন কি পিটার বাটলার? তাই কোচের সব ডিসিশনই মুখ বুঝে সহ্য করা। কোচ বনাম ম্যানেজমেন্টের এই ইঁদুর বেড়াল খেলার মাঝেই ফুটবলাররা আপাতত নিজেদের ভুল শুধরে নেয়ার চেষ্টায় ব্যস্ত। থাইল্যান্ড ম্যাচে যে ভুলগুলো আমরা করেছি সেটার পরে কোচ আমাদের এই 20-25 দিনে কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, ওদের খেলা এখনো আমরা ভেবে দেখি নাই, আর দেখাবে। খালিদ জামিল, 71। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে বাংলাদেশ টানা দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে লাল সবুজের কিশোররা। প্রথম ম্যাচে তিমুর-লেস্তেকে 5-0 হারানোর পর আজ ব্রুনাইয়ের জালে দিল 2 হালি গোল। চীনের চংকিংয়ে বাংলাদেশের অ্যাটাকিং ফুটবল মুগ্ধ করেছে সবাইকে। জুবায়ের নূরের ম্যাচ রিপোর্ট।
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ধনী মেয়ে সিনেমায় মান্নাদের গাওয়া এই গানটি বর্তমান প্রজন্মের অনেকের কাছেই অপরিচিত। তবে হামজা শমীদদের হাত ধরে যেই ফুটবল জাগরণের স্বপ্ন বুঝছে বাংলাদেশ, তাতে হয়তো খুব শীঘ্রই এই গানের লাইন খবরের পাতার ফ্রন্ট পেজে হেডলাইন হিসাবে দেখলেও অবাক হবে না এই জেনারেশন জি। কারণ 22 বছর পর ভারত বধে বড়দের পর ছোটরাও যে ছুটছে বাঙালির ফুটবল জাগরণের এই স্বপ্নকেই সত্যি করতে। শুনতে অতিরঞ্জিত মনে হলেও এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে যেন রীতিমতো গোল সুনামি বইয়ে দিয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে লাল সবুজের কিশোররা। প্রথম ম্যাচে তিমুর-লেস্তেকে থেকে 5-0 গোলে বিধ্বস্ত করার পর ব্রুনাইয়ের জালে এবার 8 গোল। চীনের চংকিংয়ে একের পর এক গোল উৎসবে মেতেছে গোলাম রাব্বানি ছোটনের দল। ম্যাচের প্রথম বাঁশির পর থেকেই ব্রুনাই যেন বাংলাদেশের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত। 13 মিনিটে বাম দিক থেকে ফয়সালের কাটব্যাক ধরে অপুর লক্ষ্যভেদ, আর তাতেই গোল উৎসবের সূচনা। 10 মিনিট পর রিফাতের অসাধারণ ড্রিবলিং, 2 ডিফেন্ডারকে কাটিয়ে দ্রুত গতির শটে বাংলাদেশের দ্বিতীয় গোল। আর 36 মিনিটে রিদওয়ানের থ্রু পাস ধরে ফয়সালের নিখুঁত প্লেসিং। স্কোর লাইন তখন 3-0। 1 মিনিট বাদেই মানিকের দূরপাল্লার মিসাইল, চোখ ধাঁধানো সেই শটে ব্রুনাই গোলরক্ষক কেবলই দর্শক। বিরতির পরও আগ্রাসন একটুও কমায়নি বাংলাদেশ। 50 মিনিটে রিদওয়ানের উড়ন্ত ক্রস ধরে অপুর দ্বিতীয় গোল। 73 মিনিটে ফয়সালের শট রুখলেও ফিরতি বলে রিফাতের টোকা, ব্যক্তিগত জোড়া পূরণ। 76 মিনিটে ব্রুনাই বক্সে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আরিফের শান্ত মাথার ফিনিশিং। 79 মিনিটে বায়েজিদের দুর্দান্ত ফিনিশ শট বাংলাদেশের গোল সংখ্যা দাঁড়ায় 8। স্টেডিয়ামে তখন শুধুই লাল সবুজদের উল্লাস। আগামী বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে বাকি 2 হেভিওয়েট প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীনকে হারাতে পারলে আগামী বছর সৌদি আরবের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। জুবায়ের নূর, 71। নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে আবার শিরোপা ধরে রাখলো ভারত। 13 বছর পর কাবাডি বিশ্বকাপের আসরে শতভাগ জয়ের ধারা বজায় রেখে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সঞ্জু পুষ্পারা। সোমবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টস জিতে ভারতকে রেইডে পাঠায় চাইনিজ তাইপে। প্রথম রেইড থেকে 1 পয়েন্ট তুলে আনে সঞ্জু দেবী। বোনাস পয়েন্ট নিয়ে ভারতকে জবাব দেন চুয়াং ইয়া হান। 2 পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের বিপক্ষে 20-16 ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর চাইনিজ তাইপে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত লিড ব্যবধান বাড়ায় পুষ্পারা। চাইনিজ তাইপেকে অল আউট করে 35-28 ব্যবধানে শিরোপা ধরে রাখল ভারত। সবশেষ 2012 সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ তুলেছিল সঞ্জু পুষ্পারা। 13 বছরের অপেক্ষা শেষ করে এক্সাইটেড ভারতের নারী দল। আমরা 13 বছর এই জয়ের জন্য অপেক্ষা করেছি। অবশেষে আমরা জয়ী হয়েছি। টিম, কোচ, ফেডারেশনকে নিয়ে আমরা গর্ববোধ করছি। আমার মনে হয় না কারোর একার প্রচেষ্টায় আমরা এই শিরোপা জিতেছি। সবার চেষ্টায় এই শিরোপা অর্জিত হয়েছে। ম্যাচটি সহজ ছিল না আমাদের জন্য, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে পেরেছি। আমাদের জয়ের পেছনে প্রধান কারণ আমাদের একতা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে